বাণীর পরীক্ষার ফলাফল শুনে ঈশানী এবার বাণীকে কাছে টেনে নিল আর মৌলিকে পার্টির সবার সামনে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিল কে কতটা যোগ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাথী তানিয়াকে খুব বকাঝকা করতে থাকে সেই নাড়ুগুলি খেয়ে ফেলার জন্য। তখনই তানিয়া খুব কান্নাকাটি শুরু করে। তখন অনিরুদ্ধ সেখানে চলে আসে আর এসে বারবার বোঝানোর চেষ্টা করে তার মাকে যে নাড়ুগুলি খেয়ে ফেলেছে। সে পুরোহিতকে বলে আবার কালকে নাড়ু বানিয়ে দেওয়ার কথা বলবে, কিন্তু ঈশানী কিছুতে সেটা শুনতে চায় না। ঈশানী তখন বলতে লাগলো, তোরা আমার বিষয়টা কেউ বুঝতে চাইছিস না, সবাই আমাকে এইভাবে কথা শুনিয়ে যাচ্ছিস। অনিরুদ্র, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তারপরে ঈশানী সাথী রেগে সেখান থেকে চলে যায়। সাথী যখন রেগে সেখান থেকে চলে যায় তখন তানিয়া বলতে লাগলো, মাম্মাম আমি ইচ্ছে করে এই কাজটা করিনি বাবা। আমি মাম্মাম আর ভাইয়ের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তা আমি বিশ্বাস করো নাড়ুগুলো সামনে পেয়েছি তাই আমি নাড়ুগুলো খেয়ে ফেলেছি। আর ভাইয়ের আর মায়ের যে এত বড় ক্ষতি হবে সেটা যদি জানতাম তাহলে আমি নাড়ুগুলো খেতাম না। মা তো আগেও আমার জন্য প্লেটে নাড়ু সাজিয়ে রাখতো, তাই ভেবেছি আমার জন্য সাজিয়ে রেখেছে। অনিরুদ্র তখন বলতে লাগলো, তানিয়া এইভাবে কান্না করে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, বাবা আছে না, বাবা আবার নাড়ু নিয়ে আসবে। আমি জানি তো তুমি তোমার মা আর ভাইকে কতটা ভালোবাসো, তেমনি আমি আর তোমাকে আর তোমার যে ভাই বা বোন আছে তাকেও খুব ভালোবাসি। আমার এই যে দুটো চোখ, সেই দুটো চোখ একটা হলো তুমি আর একটা হলো তোমার ভাই বা বোন। বুঝতে পারছো? তাই একটা চোখে আঘাত লাগলে যেমন অন্য চোখে কষ্ট হয়, তেমনই তোমাদের কিছু হলে আমার খুব কষ্ট হয়। তুমি এবার বুঝতে পারছো মা? তখন তানিয়া বলতে লাগলো, বাবা তুমি কি বলছো? অনিরুদ্র তখন বলতে লাগলো, আমার এই একটা কাঁধে তুমি চড়ে বেড়াবে আর একটা কাঁধে তোমার ভাই বা বোন আসলে সে চড়ে বেড়াবে। সবসময় তোমার জন্য এই কাঠটা রিজার্ভ। এই কথা শুনে তানিয়া তো খুব খুশি হয়েছে আর বলতে লাগলো, বাবা তুমি তোমার কাঁধে আমাকে সবসময় চড়িয়ে বেড়াবে, কি করে সম্ভব? বড় হলে কি কেউ কাঁধে চড়ে? তখন অনিরুদ্র বলতে লাগলো, তখন দেখা যাবে তখনকার হিসাবটা। এরপরে তানিয়া বায়না করতে থাকে তার বাবার কাঁধে চড়বে। তখন অনিরুদ্র তানিয়াকে কাঁধে নিয়ে দুষ্টুমি করতে থাকে। তানিয়া তখন খুব খুশি হয়ে যায়। পরের দিনে তানিয়া তার মা আর বাবাকে নিয়ে চলে যায় ঈশানীদের বাড়িতে। আর সেখানে গিয়ে তখন সবাইকে চকলেট দিতে থাকে। পিনাকি আর দাদু তখন বলতে লাগলো, কি ব্যাপার হঠাৎ তোমরা এই বাড়িতে আর সবারকে চকলেট দিচ্ছ, মিষ্টি মুখ করিয়ে দিচ্ছ, কি ব্যাপার? তখন একথা শুনলে তানিয়া তখন বলতে লাগলো, আরে আমার মা না পরীক্ষা খুব ভালো ফলাফল করেছে, সেই জন্যই তো সবাইকে চকলেট দিচ্ছি। এই কথা শুনে তো পিনাকি খুব খুশি হয়েছে। পিনাকি তখন বলতে লাগলো, বাহ বানি, এই বয়সে তুমি আবার এতটুকু ভালো ফলাফল করেছো, আমার না খুব ভালো লাগছে। তখন বাণী বলতে বলতে লাগলো, মা কোথায় মা? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, তোমার মা তোমার এইসব কাণ্ডকীর্তিতে শয্যাশায়ী হয়েছে, তুমি কি সেটা জানো না? তুমি বারবার করে একটার পর একটা ঘটনা করবে, ঈশানী আর কতটা সহ্য করবে? এইদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, এবার আমাদের বাড়িতে পার্টি হবে। বাণী যে ভালো রেজাল্ট করছে তার জন্য আমরা বাড়িতে পার্টির আয়োজন করছি আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে এখানে এসেছি। এই কথা বললে পিনাকি তখন বলতে লাগলো, তোমাদের বাড়িতে কেন পার্টি হবে? পার্টিটা না হয় আমাদের বাড়িতে হোক। কি বাবা তুমি কি বলো? দাদু তখন বলতে লাগলো, ঠিক আছে আমাদের বাড়িতেই হোক। তখন বাণী বলতে লাগলো, না আমি এসব কিছু চাই না, আমি শুধু তোমাদের আশীর্বাদটুকু চাই। বিশ্বাস করো এসব পার্টির কোনো দরকার নেই। তখন অনিরুদ্র বলতে লাগলো, কেন দরকার নেই বাণী? তুমি এত ভালো রেজাল্ট করেছো, তার জন্য তো পার্টি দিতে হবে। তখন অন্তরা আর্যরাও বলতে লাগলো, না বৌদি এটা বললে তো চলবে না, আমাদেরকে পার্টি দিতে হবে। পিনাকি তখন বলতে লাগলো, সবাই ঠিক কথাই বলছে বাণী, আর যাই কিছু হয়ে যাক না কেন পার্টি দিতে হবে, আর সেই পার্টিটা হবে আমাদের বাড়িতে। তখন বাণী বলতে লাগলো, আপনারা যেটা ভালো বোঝেন। এরপরে পার্টির আয়োজন করা হয়। পার্টিতে যখন বাণী আসে তখন সবাই বাণীকে কনগ্রেচুলেশন জানাতে থাকে। বাণী এই বয়সে লেখাপড়া করে এতটা ভালো ফলাফল করেছে, কিন্তু সেটা দেখে জ্বলতে থাকে নয়নতারা দেবী আর মৌলি। মৌলি তখন বলতে লাগলো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে হবে? এদিকে অন্তরা আর্যকে গুড নিউজটা দিতে থাকে যে সে মা হতে চলেছে, যা শুনে আর্য প্রচণ্ড রেগে যায় অন্তরার উপরে আর বলতে লাগলো, এখন এখন আমরা কতটা ক্রাইসিসের মধ্যে দিন কাটাচ্ছি তুমি জানতে পারছো না? এখন যে আসছে সেও তো আমাদের মতো ক্রাইসিসে পড়ে যাবে। তখন অন্তরা খুব কষ্ট পেয়ে কান্না করে দেয় আর বলতে লাগলো, আমি ভেবেছি তুমি খুব খুশি হবে, কিন্তু তুমি তুমি এখন আমাকে এইভাবে কথা শোনাতে পারলে? তখন অন্তরা কেঁদে ঘরের দিকে চলে যায়। এদিকে বাণীকে সবাই কনগ্রেচুলেশন জানাতে থাকে আর বলতে লাগলো, বাণী তুমি এই বয়সে এতটুকু পড়ালেখা করে এতটুকু ভালো রেজাল্ট করেছো, সত্যি আমরা খুব খুশি হয়েছি। বাণীর স্কুলে যে বন্ধুরা ছিল তারাও এসে যায়। বাণী তখন বলতে লাগলো, তোমরা
তখন ওরা সবাই বলতে লাগলো যে অনিরুদ্র তাদেরকে স্পেশালভাবে নিমন্ত্রণ করেছে, তাই তারা এসেছে। আর বলতে লাগলো, বানি তুমি যারা বাধা দিতে এসেছো সবার মুখে ঝামা ঘষে দিয়ে কি ভালো রেজাল্ট করেছো। আর তখনই মৌলি হঠাৎ করে সবাইকে বলতে থাকে বানি নাকি কাজের মেয়ে এ বাড়ির, সেই জন্য এ বাড়িতে যে পার্টির আয়োজন করেছে। বানি 12-এ উঠেছে কাজের মেয়ে। এই কথা বলতে বানি তো ওখন প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে, আর বলতে লাগলো, মৌলি তুমি কি ভেবেছো সবসময় তুমি এইভাবে সবাইকে ছোট করবে? আমি এই বয়সে এসে লেখাপড়া করে যতটুকু কোনো যোগ্যতা অর্জন করেছি সেটা আমার কাছে অনেক বেশি। আর তুমি এই কথাটা বলতেই মৌলি তখন বলতে লাগলো, এই তোমার বড় বড় কথা বন্ধ করো তো। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি তো ঠিক কিছু বলেনি, বানি কারো কাছে হাতও পাতেনি, কিচ্ছু করেনি। মৌলি তখন বলতে লাগলো, বুঝতে পারছি তোমার এই বাড়িতে সম্পত্তির লোভ বেশি, সেই জন্যই তো এই বাড়িতে জোর করে পড়ে আছো। বানি তখন বলতে লাগলো, না, আমি এই বাড়ির ছেলের বউ, সেই অধিকারে আমি এ বাড়িতে আছি। এই কথা বললে তখন ঈশানী বলতে লাগলো, কি বলতে চাইছো অনিরুদ্র? মৌলি উড়ে এসে জুড়ে বসেছে, সেটা তুমি কি বলতে চাইছো? তবে মৌলি তোমাকে একটা কথা আমি বলে রাখি, বানি এই বয়সে পড়ালেখা করে নিজের যোগ্যতা এতটুকু অর্জন করেছে, তাতে আমি খুব খুব খুশি হয়েছি। বানি আমাকে কথা দিয়েছিল সে যোগ্য হয়ে দেখাবে, আর আজকে আমি খুব খুশি হয়েছি। এই বলে বানিকে জড়িয়ে ধরে ঈশানী। মৌলি তখন রেগে বলতে লাগলো, একটা কাজের মেয়ের যোগ্যতার প্রশংসা করছো মা তুমি? তখন বলতে লাগলো, শুনো মৌলি, তুমি এইভাবে কথা বলতে পারো না। তখন মৌলি রেগে বলতে লাগলো, এ মেয়ের কি যোগ্যতা আছে? ও তো একটা কাজের মেয়ে। আর ও এ বাড়িতে কি করতো সেটা কি তোমরা ভুলে গেছো? এই কথাটা বলার সাথে সাথে বানি তখন বলতে লাগলো, মৌলি ম্যাডাম আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন। তখনই অনুরুদ্র বলতে লাগলো, মৌলি তুমি এইভাবে সবার সামনে ওকে ছোট করতে পারবে না, কারণ ওকে ছোট করতে গেলে তুমি নিজে ছোট হয়ে যাবে। এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, দিদিভাই দিদিভাই তুমি মুখটা বন্ধ করো না। কিন্তু মৌলি তখন রেগে তার শরবতের গ্লাসের পুরো শরবতটাই বানির শাড়ির উপরে ঢেলে দেয়। তখনই রেগে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, শুনো মৌলি, নিজেকে না লেখাপড়া দিয়ে যোগ্য প্রমাণ করা যায় না। যোগ্য হতে হলে একটা যোগ্য মানুষ তৈরি হতে হয়। তুমি তো অযোগ্য। তুমি যদি যোগ্য হতে তাহলে তুমি আজকে সবার সামনে এইভাবে বানির শাড়িতে শরবতটা ঢেলে দিতে পারতে না। মৌলি তখন বলতে লাগলো, মম তুমি এটা কি বলছো? পিনাকি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলছি। বেয়াদবির একটা সীমা থাকা দরকার। তুমি না অনেক অন্যায় করছো। তোমাকে আমরা ক্ষমা করে দিচ্ছি, সেই জন্য তুমি এতটা বার বেড়ে গেছো। একটার পর একটা ক্ষতি করেই যাচ্ছ। এখন তুমি সবার সামনে বানির কাপড়ের মধ্যে এভাবে শরবতটা কেন ফেলে দিয়েছো? ক্ষমা চাও তুমি? তখন মৌলি বলতে লাগলো, না আমি ক্ষমা চাইতে পারবো না। পারবো না আমি ক্ষমা চাইতে ওই কাজের মেয়ের কাছে। তখন দাদু বলতে লাগলো, কেন দিদিভাই? তুমি শরবতটা তাহলে ওর শাড়ির মধ্যে কেন ফেলতে গেলে? ও তো কোনো অন্যায় করেনি। সবাই ওকে বলছে ও ভালো রেজাল্ট করেছে তাই ওর প্রশংসা করছে। তার মানে তুমি ওকে এইভাবে তো ছোট করতে পারো না। এখন তো বানের কোনো দোষ নেই। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি তোমার এসব আচরণ না দিন দিন আমাকে ভাবিয়ে তুলছে। তুমি এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারলে? তোমাকে তো আমি ঠিকভাবে মানুষও করতে পারলাম না। আমার না এখন সন্দেহ হয় সত্যিকারে তুমি আমার মেয়ে কিনা। তখন নয়নতারা বলতে লাগলো, ও সাথী, ও ঈশানী তুমি এটা কি বলছো? দেখো দেখো বাবু কাণ্ড, মেয়েটা বাচ্চা মেয়ে কি করছে, আর তুমি এসব বলে মেয়েটার মনে কষ্ট দিচ্ছ। ঈশানী তখন বলতে লাগলো, শুনুন ছোটো মা, তুমি আপনি ওকে না আর প্রশ্রয় দেবেন না। আপনার প্রশ্রয়ে আজকে ও এমনটা করছে। প্লিজ দয়া করে আপনি ওকে প্রশ্রয় দেবেন না। ও কখন কি করে বসে তার কোনো কাণ্ডজ্ঞান নেই ওর মধ্যে।